আরে কারা মেরেছে? আমি চলে যাচ্ছি। আরে চলে যাচ্ছেন কি? পাকিস্তানে চলে যাচ্ছেন? আমি ভাষা এই ভাষা আরে এই ভাষা মানে এই তো ভদ্র ভাষা। বাংলার পাবলিক জেগে উঠেছে রিপাবলিকের টিমের কুসুম ফাটিয়ে দেওয়ার জন্য। এ শুধু হকার সাংবাদিক না, এ একটা গুজব ছড়ানো দালাল। এর নামে একের পর এক এফআইআর কেন হয় সেটা জনগণ ভালোই জানে। হিন্দু তুমি জাগো, হিন্দু তুমি জাগো, জাগো হিন্দু। শুভেন্দু অধিকারী আজ সে নিজেই তার ভাষার শিকার। একসময় চিৎকার করেছিলি তারা করো, আজ তোকেই জনতা তারা করছে। জনতার রোষ থেকে পালিয়ে বেড়াচ্ছিস নেতা হয়ে? লজ্জা করে না? যে রাজনীতি দিয়ে ক্ষমতায় এসেছিস আজ সেই রাজনীতি তোর পিছু লেগেছে। জঙ্গি টেরারিস্ট শাহজাহানের মতো প্রকাশ্যে মেরেছে, মাথা ফাটিয়েছে। শুভেন্দুর জুতো পেটা আগে করেছিলাম 4 বছর আগে, সেটা আজকে আবার একটা জুতো কিনেছি প্লাস্টিকের। এই জুতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো। শুভেন্দু অধিকারী যাকে দেখলেই রাগে গা চলে যায়, এক বদমাইশ, লম্পট, বিশ্বাসঘাতক, সব সময় মোদির পা চেটে খাওয়া আর ঘেউ ঘেউ করা চামচা। আরে তোদের উপরে আমরা নির্ভর করি না, রাজাকারের নাতি। বাংলার বুকে বসে বাংলারই বিরুদ্ধে বিষ ঢালছে এই বিজেপির দালাল। একদিন মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে বলতো বাংলার গর্ব তৃণমূল, কিন্তু ক্ষমতার লোভে, চেয়ারের লোভে মোদির পায়ে মাথা ঠেকাতে পিছুপা হয়নি সে। আজ সে তৃণমূল ছেড়ে বিজেপির সিংহাসনের তলা ঘেঁষে বসে আছে, যেন ওর জন্ম থেকেই ওর কাজ চামচামি করা। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। এই শয়তান হলো সেই জাতের মানুষ যারা নিজের মায়ের সঙ্গেও দরকার হলে রাজনীতি করে। অবশেষে সেই শুভেন্দুকে কুকুরের মতো গলায় ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে ভারতের সেই জনতারা। দর্শক, ভারতের সেই শুভেন্দু কুলাঙ্গার এবং দালাল সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, যাকে কুত্তা সাংবাদিক হিসাবে বলা হয়, তাদের কাউকে ছাড় দিচ্ছে না এবার ভারতের জনগণেরা। সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। এদিকে ভারতের ড্রোন বাংলাদেশের সীমান্ত পেরিয়েছে, এবার ভারতের ড্রোন বাংলাদেশের আকাশে উড়ছে। দর্শক, কি বার্তা দিতে চাচ্ছে এবার ভারত? অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক শ্রোতা, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন। দাঁড়িয়ে বলতো বাংলার গর্ব তৃণমূল, কিন্তু ক্ষমতার লোভে, চেয়ারের লোভে মোদির পায়ে মাথা ঠেকাতে পিছুপা হয়নি সে। আজ সে তৃণমূল ছেড়ে বিজেপির সিংহাসনের তলা ঘেঁষে বসে আছে, যেন ওর জন্ম থেকেই ওর কাজ চামচামি করা। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নেতানিয়াহু জিন্দাবাদ। এই শয়তান হলো সেই জাতের মানুষ যারা নিজের মায়ের সঙ্গেও দরকার হলে রাজনীতি করে। নিজের এলাকার মানুষের জন্য কিছু করে না, কিন্তু বিজেপির জন্য সারাদিন ঘেউ ঘেউ করে। শুভেন্দু হচ্ছে সেই কিসিমের চরিত্র যাকে মানুষ দেখে বলে এই তো আসল গাদ্দার। ওর রাজনীতি মানে শুধু মোদির তেল মারা, কোনো মিশন নেই, কোনো কাজ নেই, শুধু বিজেপির হয়ে বড় বড় কথা আর চামচামো করা। বাংলাদেশে 20% লোক তারা জঙ্গিবাদ, মৌলবাদ। এই বদমাইশ সবসময় নাটক করে, মিডিয়ার সামনে এসে হুমকি দেয় যেন দেশের সব সমস্যা একাই সমাধান করবে। আসলে মিডিয়া ক্যামেরা ছাড়া এর কোনো অস্তিত্ব নেই। বিজেপি ওকে ব্যবহার করে একটা মেরুদণ্ডহীন সস্তা মাইকের মতো, যেটা শুধু চেঁচাতে জানে। শুভেন্দু নিজেই জানে ওর ওজন বিজেপির কাছে কতটুকু। মোদি বা অমিত শাহ ডেকে বললে ও উবু হয়ে বসে পড়বে, আর না বললে রাস্তার কুকুরেরও দাম বেশি। বিজেপির হয়ে শুভেন্দু শুধু একটা কাজ করে, মানুষের মধ্যে বিভাজন তৈরি করা। হিন্দু মুসলিম, বাঙালি বহিরাগত, ওর রাজনীতি মানেই বিভাজন। শান্ত বাংলা উস্কে দেওয়ার জন্য ও আজব আজব কথা বলে। একটা কথা ইতিহাস বারবার বলেছে, বাংলা কখনো চামচাদের জায়গা দেয় না। যারা বিশ্বাসঘাতক, যারা ক্ষমতার জন্য নিজেদের বিক্রি করে দেয়, তারা এখানে টিকতে পারে না। শুভেন্দুর দিন গোনা শুরু হয়ে গেছে। মানুষ বুঝে গেছে কে আসল আর কে দালাল। ও চিৎকার করুক, মিডিয়া নাচাক, বিজেপি পুরস্কার দিক,
বাঙালির মন ওর থেকে মুখ সরিয়ে নিয়েছে। আজ শুভেন্দুর নাম শুনলে মানুষ থুথু দেয়। শুভেন্দুর মতো চামচারা সমাজের বিষ। এই শয়তানদের শেষ ঠিকানা হবে ইতিহাস। 2025 সালের মে মাস। এই মাসটি ভারত বাংলাদেশ সীমান্তে এক নতুন উত্তেজনা জন্ম দিয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলা, যা এক সময় শান্তিপূর্ণ সীমান্ত হিসেবে পরিচিত ছিল, এখন ভারতীয় ড্রোনের আনাগোনায় আতঙ্কে কাঁপছে। এ যেন এক অদৃশ্য যুদ্ধ, যেখানে লক্ষ্য শুধু ভূখণ্ড নয়, সীমান্তবাসীর মনস্তত্ত্ব। কল্পনা করুন, রাতের আধারে আপনার বাড়ির উপর দিয়ে উঠছে 4টি বিদেশি ড্রোন আধা ঘন্টা ধরে। নিছক ভুল, নাকি সুপরিকল্পিত নজরদারি আর আতঙ্ক ছড়ানোর কৌশল? 30 মের ঘটনা, যা স্থানীয়দের মুখে মুখে। এর মাত্র 3 দিন আগেই 27 মে একই এলাকার একটি ড্রোন দেখা যায়, যখন ভারত 14 জন নাগরিককে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করছিল। কাকতালীয়? হয়তো নয়। আন্তর্জাতিক আইন কি বলছে? 1944 সালে শিকাগো কনভেনশন স্পষ্ট ভাষায় বলে, কোন রাষ্ট্রের অনুমতি ছাড়া তার আকাশসীমা ব্যবহার করা যায় না। ভারত ও বাংলাদেশ উভয়ই এই কনভেনশনের স্বাক্ষরকারী। তাহলে ভারতের এই বারবার লঙ্ঘন সরাসরি আন্তর্জাতিক আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন নয় কি? বিশেষজ্ঞরা বলছেন এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং দ্বিপাক্ষিক চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের সনদ অনুযায়ী অন্য কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ। তাহলে ড্রোনগুলোকে কি বলা যায়? বিজিবি আনুষ্ঠানিকভাবে ড্রোন অনুপ্রবেশের কথা নিশ্চিত করলেও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের সম্পৃক্ততা অস্বীকার করেছে। অথচ স্থানীয়রা বলছেন, সীমান্ত থেকে 200 গজ পর্যন্ত বিএসএফ এর নজর এড়িয়ে কারো পক্ষেই ড্রোন ওড়ানো সম্ভব নয়। কেবল ড্রোন নয়, পুশিন সংকটও এখন চরমে। মে মাস থেকে 1000 জনেরও বেশি ভারতীয় নাগরিককে বাংলাদেশে ছেলে পাঠানো হয়েছে। এই ঘটনাগুলো কি ভারতের অভ্যন্তরীণ রাজনীতির চাপ, যেখানে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া অবস্থান দেখাচ্ছে, নাকি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রতি ভারতের কৌশলগত চাপ তৈরির চেষ্টা? সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনগুলো দুই দেশের সম্পর্কে গভীর প্রভাব ফেলছে। বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে, ভারত বিরোধী মনোভাব বাড়ছে। এই সবকিছুর মিলিত ফল কি সীমান্তে নতুন ধরনের উত্তেজনা? এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য করণীয় কি? বিশেষজ্ঞরা বলছেন, কেবল প্রতিবাদ করলেই হবে না। শক্তিশালী কূটনৈতিক প্রতিবাদ, আন্তর্জাতিক আইনি ফোরামে প্রমাণ উপস্থাপন এবং সর্বোপরি নিজস্ব সীমান্ত নজরদারি ও প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি। কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এখন কেবল একটি ভৌগোলিক রেখাই নয়, এটি আন্তর্জাতিক আইন, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং কৌশলগত প্রভাবের এক নতুন পরীক্ষা ক্ষেত্র। এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গভীর কৌশলগত প্রভাব বহন করে, কারণ ভুল গণনা বা অনিচ্ছাকৃত উত্তেজনা যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাতে পরিণত হতে পারে। বাংলাদেশ কি তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে, নাকি নীরব অনুপ্রবেশ সীমান্ত ব্যবস্থাপনার এক নতুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্বাভাবিকতা তৈরি করবে?